मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, घर का कापड़ इसी के लिए हमको रुक नहीं सकता है। अब इधर रुको। দেখলেন তো আপনারা ভিডিওটা, যে ঘর কা কাপড় প্যান কে চলা হয় হামকো রুক নেই सकता, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে দিল্লি গিয়ে যা খুশি করবেন আমাদের পিসি, আর সেটা কি দিল্লি পুলিশ শুনে নেবে? আমার তো মনে হয় না ভাই যে দিল্লি পুলিশ শুনে নেবে, ঠিক আছে। দিল্লি পুলিশ তার কথা শোনেনি, তো তাকে সেখান থেকে চ্যাংদোলা করে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ দিল্লি গিয়েছিল যে কোর্টে যে শুনানিটা ছিল সেই শুনানিটাকে ভেস্তে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে, কিন্তু সেখানে গিয়ে ভাই তো বিষয়টা অন্য কিছু হয়ে গেছে, ঠিক আছে। বিষয়টা আরও বেশি ঝামেলা হয়ে গেছে এবং কেচ্চা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা দেখেছি যে দিল্লি হাইকোর্টে গিয়ে যে কী ঝামেলা হয়েছে, ঠিক আছে। সেই ভিডিওটা আমার কাছে আছে, আমি সেই ভিডিওটা করবো। কিন্তু তার আগে একটা আমি কথা বলবো যে আমাদের দিদি বা আমাদের পিসি, আপনি যে যে ভাষায় যেটা বলেন, ঠিক আছে, যে আমাদের পিসি এইগুলো করছে, এইগুলো করে কিন্তু সে নিজে যতই চেষ্টা করুক যে সে ধোয়া তুলসী পাতা বা সে যেটা করছে একদম পারফেক্ট করছে, সেটা কিন্তু ভাই সম্ভব না। কারণ ভাই আপনি যতই মামলা করেন আর যাই করেন বা আপনি যতই হামলা করেন, ঠিক আছে, কারণ ভাই এটা সম্ভব না, ঠিক আছে। আর দিল্লিতে গিয়ে ভাই, ওখানে গিয়ে দিল্লি পুলিশের সামনে এরকম করলে দিল্লি পুলিশকে তাকে ছেড়ে দেবে? কোনোদিনই ছেড়ে দেবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভাই দিল্লিতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক কেচ্চাই হয়েছে। ব্যাপারটা হচ্ছে আইনি বেড়াজাল আটকে যাচ্ছে না, ও তো সুপ্রিম কোর্টেও দিল্লিতে গেছে। ওকে আমি এর আগের দিন আপনাদের চ্যানেলেই আমি বলেছিলাম, যেদিন আপনার এখানে ম্যাটারটা হয় যে 3 তারিখে ওকে দিল্লি যেতে হবে, তো 3 তারিখের আগেও দিল্লি গেছে। বা দিল্লি গিয়ে জিনিসটা একটা ভন্ডুল করার চেষ্টা করতে গেছে, কারণ দিল্লিতেও সার্কাস করতে গেছে, যেখানে কলকাতা হাইকোর্টে এর আগে সার্কাস করেছিল ওর নির্দেশে চন্দ্রিমা, আর দিল্লিতে গিয়ে সার্কাস করতে গেছিল। তো অ্যাডজার্নমেন্ট মোশন আনা হয়েছে, যার জন্য অ্যাডজার্নমেন্ট মোশনের ভিত্তিতে মানে জিনিসটাকে এক্সটেন্ড করা হোক, তার জন্য 10 তারিখে ডেট দেওয়া হয়েছে। ভন্ডুল করার ব্যাপার নয়, ও বাঁচতে পারবে না কোনোভাবেই, বিচারে জুডিশিয়ারি সিস্টেমের হাত থেকেও কোনোভাবেই বাঁচতে পারবে না, ও যতই চেষ্টা করুক। আজকে একটা চান্স দিয়েছে, সেটাকে অ্যাডজার্ন করেছে 10 তারিখ, 10 তারিখ তো আর চান্স দেবে না, তখনও কোথায় যাবে? আইনি বেড়াজাল নয়, ব্যাপারটা হচ্ছে কি আইনের পথটা একটু সময় লাগে, জুডিশিয়ারি সিস্টেমের পথটা সময় লাগে, কিন্তু সময়ের সময়ের এই মানে ওই কি বলে ফাঁক দিয়ে গলে যাওয়ার চেষ্টা করলেও আলটিমেট গলে যেতে পারবে না। যেমন বিগত দিনে আপনারা দেখেছেন এই চোর মমতার সঙ্গী চোর পার্থ ফাঁক দিয়ে গলতে গেছে, 2-1 তাকে সময় দিয়েছে কোর্টের তরফ থেকে তৎকালীন বিচারপতি, 2-1 সময় দিয়েছে, সময় দেওয়ার পর আলটিমেট তো ঢুকেছে, কেউ ঢুকবে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী, যার আমাদের হাতে একাধিক প্রমাণ আছে, রাজ্যের বাচ্চা ছেলেমেয়ের হাতে প্রমাণ আছে, এই প্রমাণ কারণে সমস্ত সোশ্যাল মিডিয়াতে সব ডিসক্লোজ হয়েছে, তো তার ভিত্তিতে দাঁড়িয়ে এখন পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না কেন? এটাই সব থেকে বড় সন্দেহের জায়গায় চলে আসছে। অবশ্যই ডাকাতি, কারণ ডাকাতি তো কারণ হচ্ছে ও তো ফাইল ছিনতাই করেছে। অনেকে লোকে বলছে যে রাতের অন্ধকারে চুরি করেছে, চুরি তো করেনি, চুরি তো করে রাতের অন্ধকারে। ডাকাতি, ও তো ডাকাতি করেছে, ছিনতাই করেছে, তাহলে তার সাজা ওকে পেতে হবে না? জুডিশিয়ারি সিস্টেমে তো ও মুখ্যমন্ত্রী কে? জুডিশিয়ারি সিস্টেমে দুটো পদ থাকে, একটা রাষ্ট্রপতি আর রাজ্যের রাজ্যপাল। এটা এই ছাড়া দুটো জুডিশিয়ারি পোস্ট ছাড়া আর কোনো পোস্ট জুডিশিয়ারি পোস্টের মধ্যে মানে আওতায় পড়ে না, যে যার ভিত্তিতে তদন্ত হবে না। তো ও কে? যারা মনে করছেন তারা মনে করতে পারেন, কিন্তু জুডিশিয়ারি সিস্টেমে চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী জেলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আইপ্যাকের তদন্তের বিষয়টা দেখুন, খুব জিনিসটা ওরা যেটা যেই সময় অফিসাররা যেখানে সেই সময় যেটা করেছেন সেটা খুব বুদ্ধিমত্তার কাজ করেছেন। এই কারণ হচ্ছে প্রথম কথা উনি মহিলা মুখ্যমন্ত্রী, আর দ্বিতীয় কথা হচ্ছে ওই মহিলা হওয়ার অ্যাডভান্টেজটা উনি নেন, আর ওই জায়গায় যদি মহিলাকে ওনাকে গায়ে হাত দিত, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিরাট দাঙ্গা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ক্রিয়েট হতো, যার ভিত্তিতে খুব বুদ্ধিমত্তার সাথে তারা কোর্টে জুডিশিয়ারি সিস্টেমের সামনে এসে টোটাল বিষয়টা রাখার পরে প্যারালালি সুপ্রিম কোর্টেও মুভ করেছে, যেমন হাইকোর্টেও মুভ করেছে, প্যারালালি সুপ্রিম কোর্টেও মুভ করেছেন, এবং তার ভিত্তিতে হাইকোর্ট কেসটাকে ট্রান্সফার করে সুপ্রিম কোর্টে। যেহেতু সুপ্রিম কোর্টে রিট আগে থেকে দেওয়া ছিল, সেই জন্য সুপ্রিম কোর্টে যা বিচার হবে সেটা মেনে নিতে হবে, এবং আইপ্যাকের যে গোটা ঘটনা তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী, রাজ্যের ডিজি এবং মুখ্য সচিব। হাওয়ায় কথা রটানো হচ্ছে, ইডির পারমিশন নিয়ে না, বরং উনি একটা সেন্ট্রাল কনফিডেন্সিয়াল রেড চলাকালীন সেইখানে তার ইনফ্লুয়েন্স খাটিয়ে, মুখ্যমন্ত্রীর প্রভাব খাটিয়ে সেইখানে ঢুকে যায়, এবং শুধুমাত্র মহিলা বলে সেই অ্যাডভান্টেজ উনি নেয়। এই জায়গায় যদি কোনো পুরুষ মুখ্যমন্ত্রী থাকতো, তাহলে সেই জায়গায় তাকে দেনান্দের অ্যারেস্ট করা হতো। আপনারা বিগত দিনে দেখেছেন অরবিন্দ কেজরিওয়াল, তারপরে দেখেছেন হেমন্ত সোরেন, আপনারা দেখেছেন শুধুমাত্র মহিলা বলে তাকে ওই সময় ওইটুকু জায়গায় ছাড় দেওয়া হয়েছে, এর থেকে নাথিং মোর নাথিং লেস। তাহলে কি দেখলেন তো আপনারা, যে যতই যা করুক বা যাই করুন না কেন, আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের মুখ্যমন্ত্রী আছে, আমাদের মাননীয়, আমাদের পিসি বা আমাদের দিদি যাই হোক, তো তিনি কিন্তু ভাই আর বাঁচতে পারবেন না, মানে তিনি আর পার পাবেন না, ঠিক আছে। প্রথম দিন কোর্টে যাওয়ার আগে তো উনি এইসব ঘটনা ঘটালেন, ঠিক আছে, তারপরে তো আপনার কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পরে তো ভাই দেবাংশু যা কথা বলেছে, এই সারা সব বিজেপি কি করবে
করবি, এই করবি, সেই করবি, মমতা কোর্টে আছে, মানে ভাই এইসব তো ডায়লগ খুব ভাইরাল হয়েছে, ঠিক আছে। তারপরে কোর্টে যখন মমতা ব্যানার্জি গেছে, সেই ভিডিওটা আমার কাছে আছে, আমি দেখেছি পুরো ভিডিওটা। তো সেখানে মমতা ব্যানার্জি মানে এত কথাবার্তা বলছে, এত চেঁচাচ্ছে ভাই, যারা জাজেস, যারা মহামান্য বিচারপতি ছিল, তারা তো ভাই পুরো অবাক, মানে জাস্ট তারা কথা বলার টাইম পাচ্ছে না, ঠিক আছে। মানে এতটাই কথা উনি বলে দিচ্ছে যে একটা কথা শেষ হচ্ছে না, তারপরে আটটা কথা ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে, ওটা ব্যাপার। তো ভাই আমার মনে হয় না যে বেশি কথা বললে বা বেশি বকতে পারলে যে রায় ওনার প্রতি যাবে বা উনি সেই রায়টা পাবে, আমার এটা কিন্তু একদমই মনে হয় না। এইগুলো হয়তো অনেকে হয়তো ভাবে যে আমি যদি বেশি কথা বলি বা আমরা যদি বেশি বেশি করে সবাইকে দেখাই, তাহলে হয়তো রায়টা আমার পক্ষে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি সেরকমটা না। রায় যেটা হওয়ার সেটা কিন্তু ভাই হবেই। আর তারপরে কথা আমাদের আইপ্যাকে যে ঘটনাটা আপনারা সবাই জানেন, যে আইপ্যাকে যখন একটা সেন্ট্রাল এজেন্সি গিয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল এজেন্সি সেখানে গিয়ে তদন্ত করছে, তো সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ভাই তাদেরকে এক কথায় বলতে পারে তাদেরকে ডিস্টার্ব করেছে, এবং সেখানে কনফিডেন্সিয়াল যত ফাইল ছিল সেই ফাইলগুলো ভাই হাতে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে এসছে। এবার যেটা বলছিলেন এই যে উকিল অ্যাডভোকেট যিনি বলছিলেন, ইনি বললেন যে অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা অ্যাকচুয়ালি তিনি শুধুমাত্র মহিলা বলে, শুধু ফিমেল বলে যে এই অ্যাডভান্টেজটা তিনি নিয়েছেন। যদি তিনি ফিমেল না হতেন, সেখানে যদি কোনো পুরুষ হতো, তাহলে আমার মনে হয় সঙ্গে সঙ্গে সেই স্পটে সঙ্গে সঙ্গে সেখানেই কিন্তু ভাই গ্রেফতার হয়ে যেত, এবং তাকে কিন্তু ভাই সঙ্গে সঙ্গে হাজতে নিয়ে যাওয়া হতো, ঠিক আছে। আমরা এর আগে দেখেছি যে কেজরিওয়ালের যে কেসটা হয়েছিল, ঠিক আছে, এরকম অনেক কেসই আছে যেখানে ভাই যখন কোনো রকমের সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল এজেন্সি যখন কোনো রকমের কোনো অপারেশন করছে, তো সেই ক্ষেত্রে কোনো রকমের রাজ্যের বা কোনো রকমের নর্মাল কোনো পুলিশ বা রাজ্যের কেউ বা ডিজি ফিজি কেউ গিয়ে সেই বিষয়টাকে হস্তক্ষেপ করতে পারে না, বা সেই বিষয়টাকে তারা দেখতে পারে না, কারণ ওই সেন্ট্রাল নিজেই সেখানে আর কি কাজ করছে, বা সেন্ট্রাল নিজেই সেখানে যাচ্ছে গিয়ে সেই কাজগুলোকে করছে, বা এখানে দুর্নীতি হয়েছে বা এখানে কোনো ঝামেলা আছে বলেই তো সেখানে গেছে, না হলে তো ভাই আর এমনি এমনি তো, যেমন আমার বাড়িতে সেন্ট্রাল এজেন্সি ইডি তো আর আমার বাড়িতে চলে আসবে না, বা আপনার বাড়িতে আপনি যে ভিডিও দেখছেন আপনার বাড়িতে আর ইডি যাবে না, গিয়ে আপনার বাড়িতে দেখবে না যে ফাইল কি আছে, আপনার কত টাকা আছে কি আছে, দেখবে না, ঠিক আছে, নিশ্চয়ই যাবে। এরকম জায়গায় যেই সমস্ত জায়গায় গেলে কাজ হবে, বা যেই সমস্ত জায়গায় আসল মাল লুকানো আছে, ঠিক আছে, সেই সমস্ত জায়গায় যাবে, এবং যখনই যাবে তখনই ভাই কিন্তু ওরা নিশ্চয়ই প্রমাণ নিয়ে যাবে, এবং তাদের কাছে ইনফরমেশন পুরো ফুল থাকে যে হ্যাঁ ভাই এখানে গেলে আমরা এই টাইমের মধ্যে বা এখানে গিয়ে আমরা এই কাজটা করতে পারবো, ঠিক আছে, সেরকম তাদের কাছে কিন্তু ভাই কনফিডেন্স থাকে, এবং তারা কিন্তু সেরকম ইনফরমেশন নিয়েই যায়। আইপ্যাকের কাছে যখন গিয়েছিল, আইপ্যাকের কাছে যাওয়ার পরে মোটামুটি কিছু সময়ের মধ্যে তারা কিছু ইনফরমেশন পেয়েছিল, যেটা তারা নিজেদের ল্যাপটপে নিয়ে নিয়েছিল, আর বাদ বাকি যত ডকুমেন্টস হার্ড কপিগুলো ছিল, সেই হার্ড কপি যত ফাইল যা ছিল, বা হার্ড ডিস্ক পেন ড্রাইভ, মানে যাবতীয় যা ছিল সব মমতা ব্যানার্জি নিয়ে তার গাড়িতে পুরো লোড করে দিয়েছে, ঠিক আছে, পুরো গাড়িতে লোড করে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পুরো ফাঁ, ঠিক আছে। মানে ভাই এটা সত্যি কথা বলতে এটাকে চুরি বলা যায় না, ঠিক আছে। চুরি মানে কাকে বলে? আমরা চুরি বলতে গেলে আমরা পিছন দিক থেকে চুরি করি, ঠিক আছে, হয়তো মালিক নেই, ঠিক আছে, আমরা কোনো গাছ থেকে আম পেড়ে নিলাম, জাম পারলাম বা কাঁঠাল পারলাম, বা কোনো মালিকের বাগান থেকে কোনো কিছু চুরি করে নিয়ে চলে আসলাম, মানে মালিক না থাকাকালীন যখন আমরা কোনো কিছু নিয়ে আসি তখনই কিন্তু সেটাকে চুরি করা বলে। কিন্তু ভাই এখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে কিন্তু নিজে গিয়েছে পুরো পাবলিকের সামনে, সেখানে পাবলিক আছে, অনেক প্রেস আছে, বা প্রচুর মানুষ আছে, এবং ইডি নিজে স্বয়ং আছে সেখানে, ইডির অনেক অফিসার আছে, তো তাদের সামনে গিয়ে সে ডিরেক্টলি ফাইলগুলো নিচ্ছে এবং নিয়ে জোর জবরদস্তি সে গাড়ির মধ্যে ঢুকে দিচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি যে রিপাবলিক বাংলার অনেকে অনেক কোশ্চেন করেছিল, ঠিক আছে, সন্তু পান থেকে শুরু করে অনেকেই ছিল, তারা বলেছে যে মমতা ব্যানার্জি আপনি এইগুলো কেন নিচ্ছেন, বা আপনি এইগুলো কেন নিয়ে যাচ্ছেন, তো তার কথার উত্তর দিয়েছিল কি যে আমি রিপাবলিক বাংলার কোনো জবাবের উত্তর দেব না, মানে কোনো প্রশ্নের উত্তর দেব না, আপনারা বিজেপির দালাল, বা এই সমস্ত ভাই কথাবার্তা আমার মনে হয় না যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার এই সমস্ত কথাবার্তা বলা একদম উচিত বা একদম সঠিক, ঠিক আছে। মুখ্যমন্ত্রী ভাই সে একটা নিজে দল করে, ঠিক আছে, তারপরে অন্য কোনো দলের কেউ যদি প্রচার করে, বা অন্য কোনো দলের যদি আমি বলবো না যে রিপাবলিক বাংলা সরাসরি বিজেপিকে প্রমোট করে বা বিজেপিকে নিয়ে কথাবার্তা বলে, রিপাবলিক কথা বলে, মানে সে স্বাধীনভাবেই কথা বলে, এবং সে নিজে যেটা রাইট বা যেটা ধর্ম নিরপেক্ষ বা কোনো রকমের দল নিরপেক্ষ কথা সেইগুলোই বলে, ঠিক আছে। এবার সেটা যদি কারো গায়ে লাগে বা কোনো যদি পার্টি মনে করে যে না ওই পার্টিকে নিয়ে বলছে, তারা সেটা ব্যক্তিগত ব্যাপার, তো যাই হোক, তো সেই সময় এই সমস্ত ঘটনা ঘটেছে। আর এখন ভাই কোর্ট কাছারি এখন ভাই শুরু হয়ে গেছে, ঠিক আছে, কোর্টে তো যেতেই হচ্ছে, কিছু করার নেই আমাদের মাননীয়াকে, এখন শুধু দিল্লিতে আর কলকাতা আর দিল্লি কলকাতা এই করতে হবে ভাই, কারণ শুনানি না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে আমরা দেখলাম আমাদের মাননীয়া বলছে যে
কেন এসআইআর হবে, সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে এবং অনেক বিএলও অফিসার তারা আর কি অসুস্থ হয়ে গেছে বা অনেক বিএলও অফিসার মারা গেছে। তো এরকম করে আমাদের বিএলও অফিসারগুলোকে শেষ করা হচ্ছে, কেন এরকম করা হবে? তো সেখানে কোর্ট থেকে বলে দিয়েছে যে ম্যাডাম এটা একটা প্রসেস, এই প্রসেসটা চলবে, এটা করবে, এটা হবে, এটা আপনি কোঅপারেট করুন, এটার সঙ্গে আপনাকে কোঅপারেট করতে হবে। এটাকে আপনি বন্ধ করবেন বা এটার বিরুদ্ধে আপনি যাবেন, এটা আপনি কোনোদিন সম্ভব না। মানে এটা গভর্নমেন্টের অ্যাক্ট হয়ে গেছে, এটা আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট, এটা হচ্ছে অ্যাক্ট, এটা নিয়ম, এটা আমাদের গভর্নমেন্টের রুলস, ঠিক আছে? এই রুলসকে আপনাকে ফলো করতে হবে বা এই রুলসকে আপনাকে কোঅপারেট করতে হবে। এই রুলসের সাথে যদি আপনার আপনার প্রবলেম থাকে বা যদি কোনো আপনার মতভেদ থাকে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি তাদের সঙ্গে বসে সলভ করতে পারেন, কিন্তু এই রুলসটাকে আপনাকে ফলো করতে হবে বা গভর্নমেন্টের যে নিয়ম আছে সেইভাবে আপনাকে তাদেরকে সাপোর্ট করতে হবে বা তাদের সঙ্গে কোঅপারেট করতে হবে, ঠিক আছে? তো সেটা কিন্তু ভাই মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু সেটা মহামান্য আদালত কিন্তু বলেই দিয়েছে। তারপরে কিন্তু মমতা ব্যানার্জি সেখান থেকে চলে এসেছে, আবার 10 তারিখে কিন্তু শুনানি আছে। তো দেখা যাক 10 তারিখে কি হয়। মানে ভাই ভাবছে আমাদের পিসি ভাবছে হয়তো আমরা এবারে ছাড় পেয়ে যাব, কিন্তু ভাই ডাকাতি করে মানুষ কোনোদিন ছাড় পায় আমি আমার জীবনে দেখিনি, ঠিক আছে? ডাকাতি করে, এবং সেই ডাকাতি মানে হচ্ছে প্রকাশ্যে ডাকাতি, ঠিক আছে? প্রকাশ্যে মানুষের সামনে একদম ভাই পুরো ডাকাতি, এবং প্রচুর ক্যামেরা এবং প্রচুর নিউজ চ্যানেল সেখানে ভর্তি হয়ে গেছে। সেই সময় ভাই ওইরকম ডাকাতিটা আমার মনে হয় না খুবই ভালো হয়েছে। তবে এটা আমি বলবো যে এই ডাকাতির জন্য মমতা ব্যানার্জির কেরিয়ারে একটা বিশাল বড় একটা ঝামেলা বা বিশাল বড় একটা ঝড় আসতে পারে, ঠিক আছে? সিরিয়াস আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন, কারণ এইটার জন্য মমতা ব্যানার্জির কেরিয়ারে একটা বিশাল বড় একটা ঝড় আসতেই পারে। কারণ ভাই এইগুলো তো ঠিক না, প্রকাশ্যে আমি মুখ্যমন্ত্রী বা আমি প্রধানমন্ত্রী বলে যে আমি প্রকাশ্যে এরকম কিছু করে দেবো, এরকমটা তো ভাই ঠিক না, এরকম দিস ইজ নট ফেয়ার। একদম আমাদের বাংলার মানুষ কি সারা ভারতবর্ষের মানুষও কিন্তু এটাকে মানবে না, কোনোদিন এটাকে সমর্থন করবে না যে ভাই আপনার ইচ্ছা খুশি আপনি যাবেন আইপ্যাকের ওখান থেকে ফাইল নিয়ে চলে আসবেন সবার সামনে, আপনি ডিজি আইপিএস অফিসারদেরকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ধমক চমক দেবেন সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিদের। এইটা তো ভাই ঠিক না, এইটা একদম ঠিক না ভাই। এইগুলো করা একদম বাজে এবং জঘন্য এবং নিম্নমানের কাজ আমি মনে করি। তো সেই সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন যে আমাদের মাননীয়ার কি শাস্তি হবে বা কেমন শাস্তি আর কি দিতে চলেছে মহামান্য আদালত, বা আপনাদের মনে হয় যে কেমন শাস্তি দিলে ভালো হবে, সেটা অবশ্যই আপনারা নিজেরা আর কি আপনাদের নিজেদের মতামত কমেন্টে জানাবেন। আমার তো ভাই মনে হয় যে কোনো ভালো বা বড় ধরনের কোনো একটা শাস্তি কিছু একটা হবে। তো যাই হোক ভাই, আমার বলাটাও পাপ, কারণ ভাই আমি একজন ছোট ক্রিয়েটার, ঠিক আছে? আমি বলতে পারি না যে মুখ্যমন্ত্রী এই হোক সেই হোক, আমি এগুলো বলতে পারি না ভাই, আমার বলা সেগুলো সম্ভব নয়। এবার আপনারা অবশ্যই নিজেরা কমেন্ট এসে বলে যাবেন যে কেমন কি শাস্তি হলে মনে হয় ঠিক হবে। তো যাই হোক, চলুন ভাই দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর বাংলায় থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই বলে যাবেন ভারত মাতা কি জয়।